আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ আমরা আমাদের আ চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। যেটা আগে কিনা চার্ট একাডেমি ছিল। আ সেটা এখন চেঞ্জ করে আমরা ইনভেস্টিং নো হাউ আ রেখেছি। কারণ হচ্ছে যে এই নামে আসলে একাধিক আ চ্যানেল আরো বেশ কিছু আছে। প্লাস হচ্ছে এই নামে আসলে YouTube এ সার্চ করলেও অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছিল না ওরকমভাবে বা অন্যান্য জিনিসগুলো চলে আসছিল। আর আ এখন যেটা রেখেছি এটা আসলে প্রাসঙ্গিক বিকজ আমরা যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনাদের বিভিন্ন রকমের কোর্স অফার করছি। প্লাস হচ্ছে আ ইনভেস্টিং এর বিভিন্ন রকমের আ ইনফরমেশন বা বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো আমার কাছে মনে হয়েছে যে ইনভেস্টিং নো হাউ আ আ কথাটা আরো বেশি আ এটার সঙ্গে যায়। সেইজন্যে নামটা চেঞ্জ করে ইনভেস্টিং নো হাউ রেখেছি। তো আশা করি এটা সমস্যা হবে না। আপনারা মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাই হোক আমরা এবারে চলে যাচ্ছি। মোটামুটি আ আ খুব লম্বা একটা ভিডিও হবে না। যতটুকু পারা যায় আমি আজকে ভিডিওটা শর্ট করব। যাই হোক, আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন একটা পিকচার এখানে নিয়ে আসছি বা চার্টের একটা স্ক্রিনশট নিয়ে আসছি। সেটা হচ্ছে আমাদের DSX স্ক্রি অ্যা অ্যা ইনডেক্স এর স্ক্রিনশট। আপনারা দেখতে পাচ্ছেন যে ফরমেশনটা একটা কাইন্ড অফ ফ্ল্যাগ এর মতো ফরমেশন ক্রিয়েট করেছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এইভাবে কেন ফরমেশনটা নিয়ে এসেছি? অনেক ধরনের প্যাটার্ন থাকে। আ বিভিন্ন অ্যানালিস্ট বিভিন্ন রকমের প্যাটার্ন এখানে রিকগনিশন করবেন এবং বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করবেন। তো আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল এ আসলে জিনিসটা অবজার্ভ করতেছিলাম এবং দেখতে পেলাম যে এখানে আসলে ফ্ল্যাগ প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াসলি যখন এই যে ১ম যে ফ্ল্যাগটা তৈরি হয়, এইটা একটা আ ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করে এবং একটা বুল রান আসে। 2nd আরেকটা অপশন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে এইখানেও ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে 2nd ফ্ল্যাগ এবং বুল রানটা এখনো আসে নাই বাট এটার মতো ডিক্লাইনিং টা এখনো চলছে। এই ডিক্লাইনিং টা আরো কন্টিনিউ করবে কি করবে না সেটা এখনই বলা সম্ভব না। বাট যেহেতু আমার কাছে আইডেন্টিক্যাল ফ্ল্যাগ প্যাটার্ন মতো মনে হয়েছে তাই আমি এখানে এইভাবে নিয়ে আসছি জিনিসটা। এখন এই ফ্ল্যাগ প্যাটার্নটা আসলে কি হয়? কি মিন করে, কি বুঝাবে সেইটা একটু আমরা জানার চেষ্টা করব টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে। নরমালি যখন এই ধরনের ফ্ল্যাগ প্যাটার্ন দেখা যায় এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। আর যখন তার উল্টোটা হবে অর্থাৎ এটা হচ্ছে উপরের দিকে ১ম এ যাচ্ছে, দেন কারেকশন হয়ে আবার যাবে। এই ধরনের ফরমেশনটাকে বলা হয় বুলিশ এবং বেয়ারিশ টা হচ্ছে যখন নিচের থেকে নামতেছে, এই ফ্ল্যাগটা হচ্ছে নিচের দিকে ড্র হবে। আমি একটা চার্ট আছে আমি পরবর্তী সেটা দেখাবো। তো আপনারা আপাতত জেনে রাখেন যে এখানে ২ টা ফ্ল্যাগ হয় বুলিশ ফ্ল্যাগ, বিয়ারিশ ফ্ল্যাগ এবং আমাদের এখানে ইনডেক্সের যে ফরমেশনটা সেটা বুলিশ ফ্ল্যাগ এর ফরমেশন। দো এখানে যেহেতু ইনডেক্সে কারেকশন হচ্ছে সেইটা আ ফরমেশনটা আসলে এরকমই যে কারেকশন হওয়ার পরে এটা বুলিশনেস টা আবার আসে। আমরা দেখব এখন। আ আপনারা নেটে সার্চ করলেও এই ধরনের ছবিগুলো আপনারা পাবেন, ভিডিও পাবেন, আপনারা দেখতে পারেন ডিটেইলস জানার জন্যে। তো আমি যেটা বলছিলাম যে বুলিশ ফ্ল্যাগটা আসলে কখন? যেটা পোলটা থাকে এরকম আপওয়ার্ড, দেন ফ্ল্যাগ এর যে কাপড়ের যে ইয়াটা থাকে সেটা হচ্ছে নিচের দিকে এরকম ডাউনওয়ার্ড থাকে। অনেক সময় সমান্তরাল থাকে এরকম। হ্যাঁ? অনেক সময় বা আমি যদি বলি যে আ ওকে। আমি এখানে কোন শেপ ইয়া যদি নিয়ে আসতে পারি তাহলে আমি সেটা দিয়ে দেখানোর চেষ্টা করব। লাইক এটা তো সমান্তরালের নিচের দিকে নেমেছে। এটা এমনও হইতে পারে। অর্থাৎ এরকম পোল এবং সঙ্গে এরকম সমান্তরালে ফ্ল্যাগটা। আবার আপওয়ার্ড দিকেও হতে পারে। অর্থাৎ আমরা যদি দেখি এবং বোঝার চেষ্টা করি একটু খেয়াল করবেন। সো ফ্ল্যাগটা কিন্তু এরকমও হতে পারে। তো ফ্ল্যাগের আসলে বিভিন্ন রকম এরকম মানে পজিশন আসতে পারে সেটা ম্যাটার করে না। আপনার পোল থেকে উপরের দিকে যেয়ে কারেকশন হয়ে দেন আবারও যদি ব্রেকআউট এর মানে ব্রেকআউট তো তখনও করে নাই। বাট এরকম সিচুয়েশন যখন আসে যে পোলটা হচ্ছে আপওয়ার্ড। এইরকম যখন আসবে সেটা বুলিশ ফ্ল্যাগ। আর পোলটা যদি ডাউনওয়ার্ড হয় এটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ। তো আমি যে জিনিসটা এখানে দেখাতে চাচ্ছি আমাদের যে ইনডেক্স এর অবস্থান সেই পোলটা কিন্তু আপওয়ার্ড।
সো এটা বুলিশ ফ্ল্যাগ। এই সেইম ভাবে এইখানেও কিন্তু আপওয়ার্ড বুলিশ ফ্ল্যাগ। এখন ডাউনওয়ার্ড যদি আমরা ধরতে হয়, দেখেন এখানে কারেকশনটা কিন্তু মানে লাইক শার্প এখানে রাইজ হইছে। শার্প ফল যদি ওরকম হইতো, হ্যাঁ, কন্টিনিউয়াসলি, তাহলে পোলটা ডাউনওয়ার্ড এরকম এটার মতো ধরা হইতো। যেহেতু এরকম আসে নাই এবং এই ধরনের ফরমেশনও দেখা যাচ্ছে না, তাই ওটা বুলিশ ফ্ল্যাগের মধ্যে বিয়ারিশ ফ্ল্যাগের মধ্যে পড়ে না। তো নরমালি আমরা দেখছি যে বুলিশ ফ্ল্যাগিং যখন ফরমেশনটা চলে আসবে, এই ফ্ল্যাগের মতো করে যখন ফরমেশনটা থাকে এটা কনসোলিডেশন হয়ে, হয়ে একটা পর্যায়ে ফ্ল্যাগের বাইরে চলে যায় এবং ব্রেকআউট ঘটে এবং তখন আবার বুল রানটা শুরু করে। যেটা আমরা এই জায়গাটাতে ১ম ফ্ল্যাগের পরে 2nd ফ্ল্যাগের ক্ষেত্রে দেখেছি। অর্থাৎ পোলটা আপওয়ার্ড ছিল, ফ্ল্যাগ ডাউনওয়ার্ড, কনসোলিডেশন হতে, হতে ডাউনওয়ার্ড হয়ে এই যে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগের বাইরে চলে যে একটা ব্রেকআউট হয়েছে তারপরে একটা আপওয়ার্ড মুভমেন্ট দিয়েছে। তো এই জায়গাটাতেও এই ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করতেছে। যখনই এই ফ্ল্যাগের বাইরে যেয়ে স্টে করবে, মানে লাইক ৬০০০ ইন্ডেক্সের উপরে যেয়ে যদি স্টে করতে পারে, তখন হচ্ছে সে আরেকটা বুল রান শুরু করবে। অর্থাৎ এইটা ছিল ফার্স্ট বুল রান এখানে ছিল, 2nd বুল রানটা এখানে করবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। এখন আসি আমরা কিছু বাস্তবতার সঙ্গে জিনিসগুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করব। যে আদৌ এটা বুল রান এরকম করবে কিনা বা যদি করে সেটা কখন করতে পারে আনুমানিক, আর আ সাস্টেইন করবে কিনা এই জাতীয় জিনিসগুলো আমরা দেখব। আপনাদের সঙ্গে আ আপনার সঙ্গে শেয়ার করছি ইনফরমেশন গুলো, এগুলো আপনারা হয়তোবা জেনে থাকবেন। আপনারা ফার্স্ট অফ অল জানেন যে আমাদের এখন ইন্টারেস্ট ক্যাপটা কিন্তু অনেক বেড়েছে। আগে যেখানে বিলো 10% ছিল বোথ ডিপোজিট এবং হচ্ছে আ আ লোন লেন্ডিং এর যে আ ইন্টারেস্ট রেট সেটা ২ টাই ছিল ১০ এর নিচে, ডাবল ডিজিটের নিচে। এখন কিন্তু সেইটা মানে উপরের দিকে, ডাবল ডিজিটের উপরে। অর্থাৎ এখন সেটা অলমোস্ট আ ১১ থেকে ১২ বা ১৩% এর কাছাকাছি চলে আসছে। তাহলে প্রাইভেট সেক্টরে হচ্ছে এখন কেউ যদি ফিক্সড ডিপোজিট করে সে 10% এর উপরে ইন্টারেস্ট পাচ্ছে। এটা একটা ইস্যু। যখন ইন্টারেস্ট রেট বাড়ে, তখন মানি ফ্লোটা আসলে মার্কেটের মধ্যে, যদি মার্কেটের এখন যে সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশন এ দেখা যায় যে মানি ফ্লোটা পুরোপুরি মার্কেটে আসে না। এর ভালো একটা পোরশন না হলেও বাট মোটামুটি কনসিডারেবল একটা পোরশন কিন্তু ওই ফিক্সড ডিপোজিটে চলে যায়। আপনি আরো একটা বিষয় জেনে থাকবেন যে সরকারি ট্রেজারি বিল, সেইটার মধ্যে সেটা নতুন করে বেশ কিছুদিন হলো লঞ্চ হয়ে আছে এবং এখানে ট্রেজারি বিল কেনা যায় এখন আমাদের ডিএসই এন্ড এর মাধ্যমে। তো সেইখানেও কিন্তু ইন্টারেস্ট রেট বেশ কিছু ট্রেজারি বিলের ১০% এর উপরে, ইভেন আরো বেশিও আছে। তো যেই জিনিসটা দেখা যাচ্ছে একটা আ বাধ্যবাধকতা আছে যে ইনস্টিটিউশনাল যে কোম্পানিগুলো, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, আম এই ধরনের কোম্পানিগুলো আ তাদের হচ্ছে এই ট্রেজারি বিল ক্রয় করার আ ব্যাপারে একটা হয়তোবা আপনারা লেখালেখি হয়েছে পত্র-পত্রিকায়। যে ট্রেজারি বিলগুলো নিয়ে আসছে যাতে করে এটাতে পার্টিসিপেশন বাড়ে এবং আ মান আ স্পেশালি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পারসন যারা আ আ ভালো অ্যামাউন্ট অফ টাকা হোল্ড করেন, তারা থেকে শুরু করে ইনস্টিটিউশনের এগুলোতে ইনভেস্টমেন্ট বাড়ানোর একটা প্রয়াস আছে বা চেষ্টা আছে। তো সেই জায়গা থেকে যেহেতু ইন্টারেস্ট রেট বাড়তেছে, ইনস্টিটিউশন গুলো যেহেতু এখানে মানি মেক করতে পারছে না ইকুইটি মার্কেটে বা বাংলাদেশ স্টক মার্কেটে, তো হতে পারে যে তারা ওই ট্রেজারি বিল বা জিসেক, ওইটাকে নাম দেয়া হয়েছে সেই গভর্নমেন্ট আ ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল, এই ধরনের ইন্সট্রুমেন্ট গুলোতে ইনভেস্টমেন্ট চলে যেতে পারে। তো এই যে ইনভেস্টমেন্ট চলে যাওয়াটা, এই চলে যাওয়াটা ২ টা সোর্সিং থেকে হতে পারে। মানে ফান্ডিং টা ২ টা ওয়ে থেকে হইতে পারে। এক হচ্ছে যে আ যারা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে রেখেছিল বিভিন্ন ব্যাংকে, আ ব্যাংকের আ যদি বড় অ্যামাউন্টের আসলে ফিক্সড ডিপোজিট থেকে থাকে, তো দেখা যায় যে অনেক সময় আ ওখান থেকে আসলে একটু একটু থাকে যে উইথড্র এর ক্ষেত্রে একটু কিছু ঝামেলা থাকে। মানে চাইলেই একসঙ্গে অনেকগুলো টাকা উইথড্র করা যায় না। নিশ্চয়তার একটা ব্যাপার আছে। আ সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলায় দেখা যায় যে গভর্নমেন্ট যে ট্রেজারি বিল, সেইটা অনেক বেশি সেইফ এবং এইটার সিকিউরিটি বেশি, এইটার রিটার্ন ও বেশি লং টার্ম এ। তো অনেকেই হয়তোবা তখন ওই ফিক্সড ডিপোজিট যেটা আছে, এফডিআর যেটা আছে সেইটাকে উইথড্র করে
ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল ক্রয়ের জন্য ইউজ করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আসলে স্টক মার্কেটে মানে টাকা যে আসবে বা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যে বাড়বে সেটার ওয়েটা এই ক্ষেত্রে কম। এই মানি ফ্লোটা কিন্তু এখানে স্টক মার্কেটে আসার সম্ভাবনা কম। রাদার এইটা চলে যাওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে গভর্নমেন্ট ট্রেজারি বিল ক্রয়ের ক্ষেত্রে। আরো একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে সম্ভবত এসইসি এবং মানে আমাদের রেগুলেটরি যারা আছেন ট্রেজারি বিল বাই সংক্রান্ত মানে ইনস্টিটিউট গুলোকে বাই করতে হবে ন্যূনতম তাদের ইনভেস্টমেন্টের ন্যূনতম একটা পার্সেন্টেজ এরকম একটা ডিরেক্টিভ আছে হয়তোবা। তো সেইটার বাধ্যবাধকতা যদি থেকে থাকে তো সেইখানেও ইনস্টিটিউশন গুলো আ ট্রেজারি বিল গুলো বাই করতে টুডে টুমরো আস্তে, আস্তে তাদের ওই যে নির্দিষ্ট মিনিমাম অ্যামাউন্ট অফ একটা ফান্ডের ট্রেজারি বিল বাই করতে হবে। তো সেইটার জন্যও কিছু ফান্ড এই মার্কেট থেকে ওইখানে চলে যেতে পারে। আচ্ছা এইখানেও একটা ব্যাপার হইতে পারে যে তারা হয়তোবা তাদের যে ফিক্সড ডিপোজিট যেটা আছে কোম্পানির ফিক্সড ডিপোজিট সেইটা উইথড্র করে এখানে ট্রেজারি বিল কিনতে পারে অথবা তাদের যে মার্কেটে ইনভেস্টমেন্ট আছে যেহেতু মার্কেট থেকে রিটার্ন ভালো আসতেছে না সো তারা ওই মার্কেট ইনভেস্টমেন্ট থেকে একটা ছোট অ্যামাউন্টের যে টার্গেটেড যে অ্যামাউন্ট সেটা হয়তো ট্রেজারি বিল বাই করতে পারে। এখন আপনি ধরে নেন যে মার্কেটে আমাদের ব্রোকারেজ হাউস আছে অলমোস্ট 300 মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, মিউচুয়াল ফান্ড সবকিছু মিলিয়ে পার্টিসিপেন্ট এরকম 300 প্লাস অ্যাক্টিভলি যাদের আসলে এরকম সক্ষমতা আছে। তো তারা যদি এরকম আ আ মানে ৳১,০০,০০,০০০ করেও ট্রেজারি বিল আ বাই করে, তাহলে এই ৳১,০০,০০,০০০ করে ৩০০ ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আরো বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি আছে। তাহলে সবকিছু মিলে আমি যদি ৩০০ টা অ্যাকাউন্টের কথাই ধরি ৳১,০০,০০,০০০ করে, তাহলে ৳৩০০,০০,০০,০০০। এই ৳৩০০,০০,০০,০০০ কিছু পোরশন এফডিআর থেকে আসবে, কিছু পোরশন মার্কেট থেকেও যাবে। সম্ভাবনা বেশি যেহেতু এখানে ইন্টারেস্ট রেটটা বেশি আসছে। তাহলে এই ৳৩০০,০০,০০,০০০ কিন্তু মার্কেটে মানে আমাদের যে ইকুইটি মার্কেটে সেখানে কিন্তু আসতেছে না। অন দ্যা আদার হ্যান্ড যারা আইডল মানি নিয়ে বসে আছে, যেটা ১ম এ আমি বললাম, সেই আইডল মানি অথবা বড় অ্যামাউন্টের এফডিআর করে রেখেছিল, তারা কিন্তু সেফটি সিকিউরিটির জন্য এবং সেফ রিটার্ন এর জন্য এই ট্রেজারি বিল বাই করতে পারে। তাহলে ওই টাকাটাও যেটা কিনা আরো বেশি হইতে পারে। মানে ওটা ৩০০,০০,০০,০০০ না, সেটা ৩,০০০ ৳৫,০০০,০০,০০,০০০ টাকাও হইতে পারে। সেই টাকাটাও কিন্তু আমাদের মার্কেটে না আসার সম্ভাবনাটা বেশি। আ বরং এইটা ট্রেজারি বিল বা ক্রয়ের ক্ষেত্রে চলে যেতে পারে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে বেক্সিমকো লিমিটেড এর আরো একটা বন্ডের অ্যাপ্রুভাল হয়েছে। এটার সাবস্ক্রিপশন এখনো শুরু হয় নাই এবং এই বন্ডের সাইজ ৳১,০০০ কোটি টাকার উপরে। তার মানে হচ্ছে যে অনেকেই যেহেতু ইন্টারেস্ট ক্যাপটা বেশি এখন, অনেকেই আসলে মার্কেটের এই হ্যাসেল হয়তোবা নিতে চাবে না বা মার্কেটের এই অনিশ্চয়তা যেহেতু স্টক মার্কেট মানেই অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা হয়তোবা অনেকে নিতে চাইবে না। তো যে জিনিসটা হবে অনেকেই হয়তোবা বেক্সিমকোর ওই আ বন্ডে ইনভেস্ট করবেন। দেখা যাবে যে ওই ৳১,০০০ কোটি টাকাও কিন্তু এটা যেটা মার্কেটে হয়তোবা আসার একটা চান্স ছিল সেটাও মার্কেটে না আসে ওই বন্ডে যাবে বা মার্কেট থেকে মানিটা ক্যাশ হয়ে ওই বন্ডে ইনভেস্ট হতে পারে যখন সাবস্ক্রিপশন ওপেন হবে। তো আল্টিমেটলি দেখা যাচ্ছে কি মার্কেট কিন্তু ব্লিডিং টা কন্টিনিউ করতেছে। মার্কেটে যে মানি ফ্লো একটা ক্রাইসিস চলতেছে সেইটা কিন্তু সহসাই ক্লিয়ার হচ্ছে না। বরং এটা আরো কিছুটা প্রকট হওয়ার একটা চান্স আছে স্বল্প সময়ে বা শর্ট টার্ম এ। তো এই সিনারিওতে এই যে এখানে যে বুলিশ ফ্ল্যাগ এর কথা বললাম বা বুলিশ অবস্থা যে আসবে, সেইটা আসার সম্ভাবনাটা শর্ট টার্ম এ কম। লং টার্ম এ যেয়ে হয়তোবা আসতে পারে বাট শর্ট টার্ম এ এটার সম্ভাবনাটা কম। তার মানে এই যে ডাউনওয়ার্ড স্লোপ টা আমরা দেখতে পাচ্ছি সেইটা হয়তোবা আরো বেশ কিছুদিন হইতে পারে আরো কয়েক মাস কন্টিনিউ করতে পারে। যদি সিনারিও এরকম হয়, সেই সঙ্গে আরো এড হবে আপনার ডিসেম্বর ক্লোজিং স্টক গুলোর আ ডিভিডেন্ড। সেই ডিভিডেন্ড এর কারণে প্রাইস এর অ্যাডজাস্টমেন্ট তার মানে ইনডেক্স আবার যদি এখান থেকে ২, ৩০০, ৪০০ পয়েন্ট বাড়েও ওইটা কারেকশন হবে বিকজ ওই যে ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট টা হওয়ার কারণে। এই মাসের মধ্যে আপনার সব মোটামুটি জুন ক্লোজিং যতগুলো কোম্পানি আছে অলমোস্ট 50% তার মানে আমাদের এখানে
যদি আমরা বলি যে ৪০০ টা স্ক্রিপ্ট মিউচুয়াল ফান্ড সহকারে। তো এর মধ্যে ট্রেডেবল ইকুইটি ইন্সট্রুমেন্ট হচ্ছে প্রায় ৩৫০ র মতো। তো সেইগুলোর 50% যদি ধরি তার মানে ১৫০ প্লাস কোম্পানি আছে যেগুলো জুন ক্লোজিং। তাহলে সেই কোম্পানিগুলোর 3rd কোয়ার্টার ইপিএস আসবে। এর মধ্যে কিছু ভালো আসবে, কিছু খারাপ আসবে। যেগুলো খারাপ আসবে সেগুলো ইনডেক্সকে আরো ফল করানোর পিছনে ভূমিকা রাখতে পারে যদি বড় পেইড আপ এর হয়। আর যদি বড় পেইড আপ এর না হয় তাহলে ইনডেক্স ফল না করলেও ওভারঅল ওই ফান্ডে যাদের ইনভেস্টমেন্ট তাদের ফান্ডটা আটকা পড়ে গেল। সো স্টাক হয়ে গেল এবং মানি ফ্লো টাও স্টাক হয়ে গেল ওই জায়গাটাতে। তো আল্টিমেটলি মার্কেটের শর্ট টার্মে কিন্তু খুব ভালো কিছুর সম্ভাবনা আ আসলে ওরকমভাবে দেখা যাচ্ছে না। তো এই সিনারিওতে আপনার ট্রেডিং প্ল্যান কিন্তু এখন আবার নতুন করে সাজাইতে হবে। সেটা কি হইতে পারে? সিনারিও 1 যে আমরা এখানে যেই বুলিশ ফ্ল্যাগ এর কথা বলতেছি বা পরবর্তী মুভমেন্ট এর কথা বলতেছি সেটা আসার আগ পর্যন্ত একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন বা একটা সেশন যাবে। সেই সেই সেশনটাতে আপনাদের যে জিনিসটা করতে হবে যে অবশ্যই পার্শিয়াল স্টপ লস গুলো অবশ্যই মেইনটেইন করতে হবে। আদারওয়াইজ নন পারফর্মিং স্টক গুলোতে যদি আপনি পার্শিয়াল স্টপ লস ধীরে না দেন, আপনার ক্যাশ কখনোই হবে না। আপনি ওই নন পারফর্মিং স্টক গুলো আরো অনেক লম্বা সময় ধরে যদি বসে থাকেন, কোন আ ইমপ্রুভমেন্ট হবে না। অন দি আদার হ্যান্ড মার্কেট যখন আবার রান করা শুরু করবে তখন অপরচুনিটি গুলো মিস করতে থাকবেন। সো মার্কেট যখন আপ ডাউন করতে থাকবে, ওই আপ ডাউন এর মধ্যেই আপনার পার্শিয়াল স্টপ লস গুলো দিতে আ দেয়া উচিত বলে মনে করি। অবশ্যই পার্শিয়াল স্টপ লস হোক বা স্টপ লস হোক বা যেটাই হোক, আপনার বাই বা সেল এর ডিসিশন গুলো আপনারই মেক করতে হবে। আমাদের বক্তব্য বা কথা বা ইনফরমেশন গুলো দেখে আপনি কোন ডিসিশন মেক করবেন এবং যেকোনো প্রকার ফিন্যান্সিয়াল লস এর ক্ষেত্রে আমরা লায়াবল থাকব না। সো আপনার ইনভেস্টমেন্ট, আপনার সিদ্ধান্ত এবং আপনার লায়াবিলিটিস সেটা মনে রেখেই করবেন। আমরা জাস্ট আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং এই যে সিনারিও এইটাতে আপনার এইরকম প্রিপারেশন থাকা লাগবে। এবার আমরা যাব যে এই ধরনের সিচুয়েশন এ আমরা এবারে যাব যে এতক্ষণ আপনারা যে জিনিসটা দেখলেন যে ইনডেক্স এর ওভারঅল সিচুয়েশন এবং আমাদের করণীয় কি হতে পারে। আমি আপনাদেরকে এবার দেখাবো যে কমনলি আমাদের রিসেন্টলি যেই স্টক গুলো খুব ভাইব্রেন্ট অবস্থায় ছিল, অনেক পার্টিসিপেন্ট ছিল, পার্টিসিপেশন ছিল মার্কেটের। আমরা ১ম এই যদি চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে সবার আগে যে নামটা চলে আসে আ এসপি সিরামিক্স। আমরা এনালাইসিস টা দেখব একটু। একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখবেন। কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে শেয়ার করা হচ্ছে আপনাদের আ বুঝার সুবিধার্থে এবং আপনারা যাতে করে ভালো করে একটা ডিসিশন মেক করতে পারেন সেজন্য এটা শেয়ার করা হচ্ছে। তো যাই হোক, আমরা এসপি সিরামিক এ চলে গেলাম। ফরমেশন আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এটা one kind of AM প্যাটার্ন তৈরি করছে। অর্থাৎ এইভাবে এটা তো অবশ্য দেখা যাচ্ছে না। আমি হাইলাইটার দিয়ে দেখানোর চেষ্টা করছি। যেটা AM প্যাটার্ন তৈরি করতেছে। এবং এই প্যাটার্ন কমপ্লিট হয়ে গেলে তারপরে ফার্দার অন্যান্য প্যাটার্ন গুলো আসবে এবং ফরমেশন গুলো আমরা দেখব। বাট এখন যে সিচুয়েশন অর্থাৎ এম প্যাটার্ন যদি ক্রিয়েট করতে হয় তাহলে শেয়ারটাকে আবারও ৳২৮ য় নামবে কিনা আমি বলতে পারছি না। বাট এট লিস্ট ৳৩২ পর্যন্ত, ৳৩৩ পর্যন্ত শেয়ারটা নামলেও নামতে পারে। এবং যাদের হাতে স্টকটা আছে এখন আপনারা ব্যাপারটা অবজার্ভ করবেন যে লাইক এটা অ্যাম্প প্যাটার্ন যদি ফরমেশনটা কমপ্লিট করতে চায় তাহলে এই ৳৩৮ লেভেলে আপনার যে ইকুইটির অবস্থা, ৳৩২ নামলে অবশ্যই আপনার ইকুইটি আরো কমবে। ৳২৮ নামলে ইকুইটি আরো কমবে। এবং প্রিভিয়াসলি যে জিনিসগুলো আমি তুলে ধরেছি যেই আ ই ইম ইয়া ইনফরমেশন গুলো সেগুলো মাথায় রেখে
এবং সঙ্গে ইপিএস এর ব্যাপারটা মাথায় রেখে আপনি যদি চিন্তা করেন যে যদি এটার ইপিএস ভালো আসে, শেয়ারটা এখান থেকে আবারও কি করতে পারে? মুভমেন্টে যেতে পারে বা আপ হইতে পারে। এবং সেই আপ যদি হয় আমি ২ টা টপকে একসাথে জুড়ে দিলাম। তাহলে এটা আবারও ৳৪৬ পর্যন্ত যেতে পারে। ৪৬ সামথিং বা ৳৪৭ পর্যন্ত যেতে পারে। যদি ইপিএস টা ভালো হয়। এবং মার্কেট যেহেতু ফল হয়তোবা থেমে গিয়েছে। ৫,৫০০ এই সাপোর্টটা নিবে ইনডেক্স। তো সেই ক্ষেত্রে এটা ইউ-টার্ন নিয়ে আবারও সাপোর্ট মানে ইউ-টার্ন সাপোর্টটা নিয়ে আবারও ৳৪৭ য় যেতে পারে। কেন বললাম? কারণ এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে। যদিও সাপোর্টের নিচে ক্লোজিং হয়েছে বাট অনেক সময় ডিপ করে বাট আবার আল্টিমেটলি কামব্যাক করে ফেলে। সো এই জিনিসটাও হইতে পারে। এখানে একটা সাপোর্ট আছে, ডাবল বটম ক্রিয়েট করার একটা অপশন আছে। সো এখানে এই জিনিসটা ক্রিয়েট হয়ে সাপোর্ট পেয়ে আবারও উঠতেও পারে যদি ইপিএস ভালো হয়। আর যদি ইপিএস খারাপ হয়, আর যদি ডিস্ট্রিবিউশন হয়, আর যদি মানুষ প্যানিক করে, আ মার্কেট মুভার বা মেকার যারা তারা যদি আরো ডিস্ট্রিবিউশন করে, তাহলে শেয়ারের প্রাইসটা ফল করে আরো ডিপ করতে পারে ৳৩২ ৳৩৩ পর্যন্ত। আর মার্কেট সিনারিওতে যদি প্যানিক কন্টিনিউ করে তাহলে শেয়ারটা আরো প্রাইস ফল করতে পারে। তো যেহেতু 3% এর একটা ব্যারিয়ার দেয়া হয়েছে, হয়তোবা এত বেশি নামবে না। বাট হয়তো ৳৩৮ ই ধরে রাখার চেষ্টা হইতে পারে। এই জায়গা থেকে আবার আসতে পারে, কামব্যাক করতে পারে ইপিএস ভালো থাকা সাপেক্ষে। আ তো শেয়ার মার্কেট যেকোনো কিছু হতে পারে। তো আপনারা জানলেন যে এটা একটা এম প্যাটার্ন হয়ে আছে। কি করণীয় সেটা আপনি চার্ট দেখে ডিসিশন নিবেন। এরপরে হচ্ছে মালিক স্পিনিং। আমরা চলে যাচ্ছি সরাসরি আ মালিক স্পিনিং এ। তো মালিক স্পিনিং এ দেখতে পাচ্ছি যে এইটা আমরা যদি টপ গুলোকে কানেক্ট করি। টপ গুলোকে কানেক্ট করলে এবার হয়তোবা আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। আমি আ জোন জোন দিয়ে তারপর হচ্ছে আমি এই জিনিসটাকে একটু রিলেট করার চেষ্টা করি। তাহলে আপনারা হয়তোবা আরো স্পষ্ট করে বা ভালো করে বুঝতে পারবেন। ওকে, এই পর্যন্তই থাকুক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা মানে এটা যদি ১ম হাই হয়, এটা হচ্ছে 2nd আ মানে হাই কিন্তু করতে পারে নাই। এটা প্রিভিয়াস হাই থেকে নিচের দিকে। তার মানে লোয়ার হাই করেছে। লোয়ার লো, লোয়ার হাই এরকম একটা ফরমেশন হয়তোবা সামনের দিকে আসলেও আসতে পারে। তো ২ বার এই চ্যানেলটাতে আসলে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং বাধাপ্রাপ্ত হয়ে এখন ৩৭-৩৮ টাকায় ঘোরাফেরা করতেছে। যদি ইপিএস ভালো আসে ভালো, ব্রেকআউট করতে পারে চ্যানেল আর যদি না আসে তাহলে এইটাই রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্টিভ থাকবে এবং শেয়ারটার প্রাইস ফল করে কোন পর্যন্ত নামতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। এই জোনটার বাইরে নেমে আসতে পারে। অর্থাৎ আবারও ৩৪ টাকায় নেমে আসতে পারে এবং সেটা যদি ব্রেকডাউন হয় শেয়ারটা আবারও ৩১-৩২ টাকায় নেমে আসতে পারে। সো যদি ভালো হয় এটা ব্রেকআউট হয়ে আবারও ৪০-৪২ টাকা বা নতুন প্রাইস হবে, নতুনভাবে আরো প্রাইসিং হবে। মানে আরো দাম বাড়বে। সেই ক্ষেত্রে হয়তোবা শেয়ারটা ৳৪৮ ৳৪৭ পর্যন্ত যেতে পারে। আর যদি নিচের দিকে হয় তো সেই ক্ষেত্রে প্রাইমারিলি হচ্ছে এই ৳৩৪ রেঞ্জ, 2nd হচ্ছে এই ৳৩২ রেঞ্জ। অর্থাৎ এখানে ৩৪ থেকে ৩৫ এখানে ৩০ থেকে ৩২। সো এই জায়গাগুলোতে আপনার প্রিপারেশন থাকা উচিত। যে মার্কেট যেদিকে যাচ্ছে আপনি একটা ওভারভিউ পাচ্ছেন মার্কেটের সেই সঙ্গে আপনার আইটেমের যে মুভমেন্ট সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো আশা করি মানে এই কমন স্টক গুলো এইজন্যই নেওয়া হলো যে এগুলোই বেশিরভাগ মানুষের হয়তোবা থাকা কথা এবং যদি মার্কেট আমি যেটা বলছিলাম যে এখান থেকে আবার বুলিশ হওয়ার সম্ভাবনা বেশি। বুলিশ না অ্যাকচুয়ালি এখান থেকে মার্কেট একটু পজ নেওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ৫,৫০০ থেকে সাপোর্ট পেয়ে মার্কেটটা আবারও হয়তোবা ৩০০ পয়েন্ট প্লাস মাইনাস এরকম হতে পারে নেক্সট মান্থে। সম্ভাবনাটা বেশি। এইজন্যই এত ইনিশিয়েটিভ নেয়া হয়েছে এবং মার্কেটে আস্তে, আস্তে আপনারা দেখেছেন যে লো পেইড আপ এর স্টক গুলো খুব ভালো করেছে। হয়তোবা যেগুলো ইপিএস ভালো আসবে এই ধরনের স্টক গুলো সামনে আবার ভালো করবে।
ইন্স্যুরেন্স দিয়ে এটা ভালো অপশন আসতে পারে। কিছু টেক্সটাইল দিয়ে ভালো করার একটা অপশন আসতে পারে মার্কেট। তো যাই হোক ওভারঅল মার্কেট ৫,৫০০ এর সাপোর্ট এবং এখান থেকে কিছুদিন ভালো থাকার একটা চান্স আছে। তো সেই ভালো থাকার চান্সের মধ্যে যদি আপনার স্টকটা পড়ে যায়, আপনি যে নন পারফর্মিং স্টক হয়ে যদি থাকে এবং টেকনিক্যালি যদি ভালো কিছু না দেখেন সেই ক্ষেত্রে যে পার্শিয়াল স্টপ লস, আর যদি খুব ভালো কিছু হওয়ার চান্স থাকে অবশ্যই সেটা হোল্ড করবেন এবং নেক্সট রেজিস্ট্যান্স লেভেল গুলোকে ফাইন্ড আউট করে সেই অনুযায়ী ডিসিশন নেবেন। আমাদের আরো বেশ কিছু স্টক দেখব যে বহুল ট্রেডেড কিছু স্টক ছিল। সেন্ট্রাল ফার্মা, আমরা সেন্ট্রাল ফার্মা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে শেয়ারটা ৩৫ টাকার উপরে উঠেছিল, এখন নেমে আসছে ২১ টাকা ৬০ পয়সায়। আহ, খুবই আমি বলবো যে করুণ অবস্থা আর কি। তো আমরা যদি এটা সাপোর্ট জোনটাকে আঁকার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে এই বটম লাইনটাকে মানে একসাথে করলে, যোগ করলে এই ২১ টাকা লেভেলে কিন্তু এর ভালো একটা সাপোর্ট জোন হতে পারে টেকনিক্যালি, যেহেতু এই জায়গাটাতে একটা সাপোর্ট পেয়েছিল। এই সাপোর্ট এবং এই প্রাইমারি সাপোর্ট যেটা ছিল, মানে স্টার্টিং পয়েন্ট যেটা ছিল, দুইটার এক্সটেনশন কিন্তু এখানেও আবার একটা সাপোর্টিভ লাইন আছে। তার মানে সেন্ট্রাল ফার্মা আগামী বেশ কিছুদিনে যদি মার্কেট এখানে থামে, অর্থাৎ কারেকশনটা বন্ধ হয়, মার্কেট যদি এখান থেকে ১,৫০ ২০০ পয়েন্ট ৩০০ পয়েন্ট প্লাস হয়, তাহলে সেন্ট্রাল ফার্মা এখান থেকে কিছুটা মুভমেন্টে যেতে পারে, মানে মুভমেন্টে না, অ্যাকচুয়ালি কিছুটা আপ হইতে পারে। সেই আপটা আপনার হতে পারে যে এইখানে যে কনসোলিডেশন গুলো হয়েছে ২৬ টাকার জায়গায়, এই জোনটাতে অর্থাৎ ২৫ থেকে ২৬ টাকা লেভেল পর্যন্ত আবারও ম্যাক্সিমাম আপাতত যেতে পারে। তাহলে আপনাদের যাদের হাতে স্টকটা আছে, আপনারা যদি দেখেন বা জানেন যে এটার ইপিএস এর ব্যাপারে আপনাদের আশঙ্কা আছে বা ইপিএস কি আসতে পারে, কি আসবে সেটা আপনাদের ধারণা নাই, প্লাস হচ্ছে ভালো একটা কারেকশন হয়েছে, এখন এই লেভেলে যাওয়ার পরে যদি দেখেন ইপিএস আর ভালো আসতেছে না বা চলে আসছে ইপিএস ভালো আসে নাই, অবশ্যই আপনার এখানে শেয়ারটাকে হোল্ড করা উচিত হবে না, কারণ ভালো ইপিএস আসে অনেক স্টক আছে যেগুলোতে কনভার্ট করলে আপনি পরের কোয়ার্টার গুলোতে ভালো একটা রিটার্ন পাবেন। তো যাই হোক আপনি আপনার প্ল্যান গুলো সাজাবেন যে এখান থেকেও এটা কামব্যাক করে এই পর্যন্ত উঠতে পারে ২৫-২৬ টাকা পর্যন্ত, সেই ক্ষেত্রে ওই জায়গায় আপনি পার্শিয়াল স্টপ লস দিতে পারেন। আর ইপিএস ভালো আসলে আপনি এই জায়গায় অ্যাভারেজ করে রাখতে পারেন, তাহলে ভালো একটা প্রাইস কারেকশন অ্যাডজাস্ট হলো, আপনি যখন প্রাইসটা আপ হলো তো আপনার কেনা দামে আসলো, আপনার কোনো টাকা লস হইলো না, অথবা আপনি কিছু প্রফিটেও হয়তো বা এক্সিট নিতে পারলেন। কিন্তু যদি ইপিএস খারাপ থাকার অপশন থাকে, চান্স থাকে, তাহলে এভারেজ না করাই ভালো, পার্শিয়াল স্টপ লস বা স্টপ লস দিয়ে অন্য কোনো ভালো ইনস্ট্রুমেন্টে কনভার্ট করাটাই বাঞ্ছনীয়। আমরা যাব ফুয়াং সিরামিক এবং ফুয়াং ফুডে। প্রথমে যাচ্ছি ফুয়াং সিরামিকে। দেখেন সেম অবস্থা, মার্কেট ফলের সাথে সাথে এটাও কিন্তু ডাউনওয়ার্ড স্লপ তৈরি করে ফেলছে। আঁকাআঁকিটা আমি আসলে খুব বেশি নিখুঁত এখানে রাখছি না, আপনারা কাইন্ডলি একটু বুঝে নিবেন। সো একটা ডাউনওয়ার্ড স্লপ কিন্তু তৈরি করে ফেলছে এবং ডাউনওয়ার্ড স্লপের এইখানে কিন্তু সাপোর্ট লাইন প্লাস এই যে এটা দেখতে পাচ্ছেন 200 ডেজ মুভিং এভারেজ ২১ টাকায় সাপোর্ট, বাম দিকে হল্টেড করে এটা সেলারও আছে অনেক। তো এইটা হয়তো ২১ টাকার নিচেও নামায় ফেলতে পারে, আহ, হতে পারে। তো সেই ক্ষেত্রে করণীয় কি, যে সাপোর্ট লাইনে যেহেতু চলে আসছে, এর থেকে এক্সট্রিম সেল যদি হয় সেই জায়গায় আপনি কিছু বাই সেল করতে পারেন, অথবা বাই সেল না বাই করতে পারেন এভারেজ কমিয়ে নিয়ে আসার জন্য। ইপিএস ভালো থাকলে এখান থেকে আবার ভালো মুভ করবে, আর যদি ভালো না থাকে তাহলে ডেড ক্যাট একটা বাউন্স হয়ে শেয়ারটা হয়তো বা ম্যাক্সিমাম, আমরা যদি রেজিস্ট্যান্স জোন এবার ধরি ২৪ থেকে ২৫ টাকা এই লেভেল পর্যন্ত আসতে পারে ম্যাক্স আপাতত। তো সেই জায়গায় আপনার স্টপ লস হওয়া উচিত। আর নতুন করে ইনভেস্টমেন্ট আসলে ইপিএস এর আগে যাওয়াটা উচিত হবে না। সো আশা করি আপনাদের ম্যাক্সিমাম মানুষজনই এই কমন স্টক গুলো এগুলোতে যেহেতু পার্টিসিপেট করেন, সো এই জনের স্টক গুলোই দেখানোর চেষ্টা করলাম।
আমরা যদি দেখি ফুয়াং ফুড, আশা করি বুঝতে পারছেন যে কমপ্লিটলি একটা ডাউন ট্রেন্ড তৈরি করে ফেলেছে। সো সাপোর্ট জোন গুলা, তার মানে এটা 23 টাকা 24 টাকা পর্যন্ত আবারও নেমে আসার একটা হাই চান্স আছে, যদি ইপিএস টা ভালো না আসে। ইপিএস ভালো আসলে এখান থেকে আবার মুভমেন্টে যাবে এবং হয়তো বা 32 30 থেকে 32 টাকা পর্যন্ত, 32-33 টাকা পর্যন্ত ম্যাক্স যে আবারও রিটার্ন করতে পারে। সো মাঝামাঝি যে লেভেল আছে, যাদের পজিশন আছে ফং ফুডে, তারা চার্টগুলো দেখতে পারেন এবং ইন্ডেক্সের ব্যাপারে ওভারঅল সিনারিও যেটা আলোচনা করা আছে সেটা মাথায় রেখে আপনাদের ট্রেডগুলা সাজাতে পারেন। এবারে আমরা কিছু দেখবো যে মানে লাইক এইটা তো কমন স্টক গুলো দেখলাম। এবারে আমরা আনইউজুয়াল বা আনকমন স্টক কিছু দেখবো, যেমন ধরেন এসএস স্টিল। টেকনিক্যালি 11 টাকা 11.5 টাকায় চলতেছে। এর আগে 10 টাকা মানে হ্যাঁ 10 টাকা 80 পয়সা থেকে এটা কামব্যাক করেছে, তার মানে খুব বেশি কিন্তু বাকি নেই। শেয়ারটা এখান থেকে যদি পুল ব্যাক করে তাহলে খুব ভালো একটা গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে। এইখানেও আপনারা দেখতে পাবেন, আহ, জায়গাটাকে আমি মার্ক করে দিই, এম প্যাটার্ন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বলাই যায়। এবং এটা যদি আমরা সাপোর্ট লাইন ধরি তাহলে এই জায়গাটা থেকে আবারও বাউন্স ব্যাক করে উপরে উঠতে পারে। এবং সেই উঠাটা যদি ইপিএস ভালো আসে, প্রাইমারিলি এটা 13 টাকা 13.5 টাকা পর্যন্ত যেতে পারে এই জায়গা। এবং এটাকে ব্রেক করলে এই ট্রেন্ড লাইন অনুযায়ী 15 টাকা বা 14.5 টাকা পর্যন্ত যেতে পারে। এই ধরনের আরো একটা বা দুইটা স্টক দেখবো, তারপরে আমরা আমাদের এই ভিডিওটা শেষ করে ফেলবো। আমরা ভালো ট্রেড হচ্ছিল, ভলিউমও পাচ্ছিল বারাকা পতেঙ্গা, সরি এটা হচ্ছে বারাকা পাওয়ার। বারাকা পাওয়ারের এই যে 12 টাকা রেট, এটা কিন্তু ওর হিস্ট্রিক্যাল লো। হ্যাঁ, তো এটা এত বেশি ফল করছে, এখান থেকে আসলে 10% 20% গেইন আসাটা অস্বাভাবিক কিছু না। মানে পাওয়ার সেক্টর একটা শেয়ার, মার্কেট যদি স্টেবল হয় এখান থেকে 2 টাকার মতো বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা এইখানে কি অবস্থায় আছে, এইখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা চ্যানেলের মতো ক্রিয়েট করেছে। সো চ্যানেলটা ক্রিয়েট করেছে এবং সেটা 12 টাকা 70 পয়সা চলতেছে। 12 টাকা পর্যন্ত এই চ্যানেলের সাপোর্ট, মানে 12 টাকার দিকে সাপোর্ট, অর্থাৎ সাপোর্ট লাইনের জোনের খুব কাছাকাছি। এবং এখান থেকে যদি বাড়ে শেয়ারটা 14.5 টাকা পর্যন্ত অনায়াসেই উঠে যেতে পারে। তো এইটা একটা অপরচুনিটি যে খুব বেশি সোল্ড আউট হয়ে যাওয়া, ওভারসোল্ড হওয়া স্টক গুলো এমন একটা পজিশনে চলে আসে যেটা আপনি আর আমি অপরচুনিটি গুলো হয়তো বা হার্ন নাও করতে পারি, কিন্তু স্মার্ট মেকার, স্মার্ট মার্কেট মেকার বা স্মার্ট মানি যারা হোল্ড করেন তারা কিন্তু এই সুযোগগুলোকে হাতছাড়া করবেন না। সো আমরা অনেক কিছুই দেখলাম। লাস্ট আমরা একটু ইন্ডেক্সের ব্যাপারে একটু দেখবো। আমি বলছিলাম 5,500 ইন্ডেক্সে সাপোর্ট পাওয়ার ব্যাপারটা বলছিলাম। আমরা বিভিন্নভাবে দেখেছি যে ইন্ডেক্সের একটা সাপোর্ট ছিল। আমরা টাইম ফ্রেমটাকে একটু কমিয়ে নিয়ে আসলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা, আহ, প্রথমত চলে যাই এই জায়গাটাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে
অর্থাৎ এই যে ক্রসওভারের জায়গাটা দেখতে পাচ্ছেন এবং এইখানে একটা সাপোর্ট পাচ্ছিল, এটা আসলে টাইম ফ্রেমটা আরেকটু বাড়িয়ে নিচ্ছি আমি। আহ ৫,৫০০ একটা সাপোর্ট এখানে আছে। এটা আরো বেশ কিছু ইন্ডিকেটর দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ফাইন, আমরা দেখি এবার এই যে আপনারা 50% ফিবোনাচি রিট্রেসমেন্টে কিন্তু ৫,৫০০, এই যে গ্রিন কালারের যে লাইনটা, এখানে কিন্তু সাপোর্ট আছে। তো আমরা দেখতে পেলাম যে ৫,৫০০ এর একটা সাপোর্ট আছে এবং এই সাপোর্টটা মেবি এখানে নিয়ে নিবে। হ্যাঁ, তো এইখানে যদি এই সাপোর্টটা নিয়ে নেয়, সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে এটা আবারও ২-৩০০ পয়েন্টের একটা আপ দেখাবে এবং তারপরে কনসলিডেশন গুলো, আপস এন্ড ডাউন গুলো কন্টিনিউ করবে। ইন্ডেক্সের খুব ভালো একটা ডিপ হয়েছে। এখান থেকে যদি মুভ করে তাহলে যে স্টক গুলোর কথা বললাম, এটার সঙ্গে আরো অনেক স্টক আছে যেগুলো এই আপওয়ার্ড বা পজিটিভ মার্কেটের যে কয়েকটা দিন থাকবে সেই সময়ে ওরা ভালো পারফর্ম করবে এবং কিছু গেইন দিবে যদি বা নতুন করে বাই করা হয়, অথবা আপনাদের যদি লসের হয়ে থাকে তাহলে স্টপ লস যদি আপনার এখন কথার ফর্সে যদি ধরে নিই হাইপোথেটিক্যালি ২০,০০০ টাকা হয়ে থাকে, তখন হয়তোবা ১৫-১৬,০০০ টাকা হবে, অর্থাৎ মাঝখানে ৪-৫,০০০ টাকার মতো আপনার ইকুইটি ইরোশন কমে যাবে, অর্থাৎ ৪-৫,০০০ টাকা আপনার হয়তোবা সেভ হবে। তো এইভাবে হচ্ছে মার্কেটটাকে আপনি বোঝার বা রিড করার ব্যাপারটা সবসময় চিন্তা করবেন, অ্যানালাইসিস করবেন এবং সেই অনুযায়ী ট্রেড এক্সিকিউট করবেন, প্ল্যান করবেন এবং ইনভেস্টমেন্টে যাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর লেন্দি করছি না। সবাই আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন। কোনো কোয়েরিজ থাকলে ডিটেইলসে আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার এবং মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, সেটাতে যোগাযোগ করতে পারেন। যেকোনো রকমের কোর্স রিলেটেড ইস্যুতে যোগাযোগ করতে পারেন এবং আমরা একটা স্পেশাল স্ক্রিনিং সার্ভিস চালু করেছি। যেটা আপনারা পারচেজ করলে আপনাদের এই যে স্টক গুলো যে এনালাইসিস করে নিয়ে আসা হয়, এই এনালাইসিস গুলোই আপনাদেরকে দেয়া হবে। আপনি আপনার মতো করে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং বা বাই সেলের যে ডিসিশন, সেটা আপনি আরো ইজিলি মেক করতে পারবেন। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।